এ নিয়ে বিস্তারিত জানাতে স্টুডিওতে আছেন শাতিলা শারমিন, যাচ্ছি তার কাছে। শাতিলা, আপনাকে স্বাগত জানাই। আজ থেকে 9 বছর আগে, যদিও এর আগে বেশ কয়েকবার এসেছে, কিন্তু যে ঢলটি 9 বছর আগে রোহিঙ্গা ঢল বাংলাদেশে অনুপ্রবেশ করলো কিংবা প্রবেশ করলো, তাদের 9 বছর পূর্তিতে আসলে কি অবস্থা চলছে কক্সবাজারে? আচ্ছা, সেটা হচ্ছে যে দুইটা বিষয়। একটা হচ্ছে যে ক্যাম্পগুলো আছে বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয়ের জন্য, সেই ক্যাম্পগুলোর এক ধরনের পরিস্থিতি। আরেকটা পরিস্থিতি হচ্ছে বাংলাদেশ আসলে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য কি উদ্যোগগুলো নিচ্ছে। এই উদ্যোগগুলো আসলে এক ধরনের জটিল অবস্থা, কারণ 9 বছর হয়ে গেছে একজন রোহিঙ্গাও প্রত্যাবাসন শুরু হয়নি। আজকে সারাদিনে বেশ কিছু ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলো আমরা সংবাদের মাধ্যমে দেখাতে চেয়েছি দর্শকদের, কিন্তু মোটা দাগে আপনাকে আমি দেখাই যে এই যে রোহিঙ্গা ঢলটা আসলে 25 আগস্ট শুরু হয়েছিল, এই উপলক্ষে কক্সবাজারে রোহিঙ্গার একটা সমাবেশ হলো, যে সংবাদটি আমরা সহকর্মী দেখলাম। সেখানে কয়েকটা বিষয় উঠে এসেছে। সেটি হচ্ছে যে গণহত্যার বিচারের দাবি করেছে, অর্থাৎ রোহিঙ্গারা যে কারণে আসলে লাখ লাখ বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল, তাদের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ করা হয়েছিল তার বিচারটা তারা দাবি করেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে। একটা মামলা আছে আন্তর্জাতিক কোর্টে, যেটি গাম্বিয়ার করা মামলা, যে মামলাটির একটি রায় আসতে পারে। এবং এছাড়াও রোহিঙ্গাদের এই গণহত্যা নিয়ে কিন্তু বিভিন্ন আদালত কাজ করছে। সেই জায়গাগুলো হয়তো বা পরবর্তীতে আমরা দেখতে পাবো যে গণহত্যার বিচারে আসলে বিশ্ব সম্প্রদায় কী করে। এর পরের ইস্যুটা হচ্ছে যেটা আপনাকে বলছিলাম, যে নিরাপদ এবং সম্মানজনক প্রত্যাবাসন মিয়ানমারের রাখাইনে। এটা আসলে রোহিঙ্গারা যখন এসেছে তখন থেকেই তারা বলছে যে তারা একটা নিরাপদ পরিবেশে যেতে চায়, তারা এই অবস্থার মধ্যে আর থাকতে চায় না। কারণ বিদেশ বিভুরে আসলে এই অবস্থার মধ্যে যেখানে সহায়তা কমে আসছে, বরাবরই তার স্বদেশে ফিরে যাওয়ার যে আকুতি প্রতি বছরই আমরা দেখতে পাই, রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষ সেই দাবিটি জানিয়ে আসেন। এবারও তারা সেই দাবিটি জানিয়েছেন, এবং এবার তারা একটি বিষয় উল্লেখ করেছেন, সেটি হচ্ছে যে বিশ্ব সম্প্রদায় যদি এদিকে আর উদ্যোগ না নেয় অথবা নজর না দেয়, অথবা বিশ্ব নজর থেকে যদি রোহিঙ্গারা হারিয়েই যায়, তাহলে তারা নিজেরা চেষ্টা করবেন দেশে ফেরত যাওয়ার। একটু বলবেন যে প্রথম দিকে যতটা আমরা দেখেছিলাম বৈশ্বিক মনোযোগ, সেই মনোযোগটা এখন কি অবস্থায় আছে? বৈশ্বিক মনোযোগের ক্ষেত্রে আপনাকে আমি যেটি বলতে চাই সেটি হচ্ছে যে পুরোটা সময় আসলে গত বছর থেকেই এই আর্থিক যে সহায়তা আমরা কমতে দেখেছি, এবং আর্থিক সহায়তা কমতে কমতে এখন কিন্তু যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে, সেই জায়গায় বাংলাদেশ আবার নতুন করে চেষ্টা করছে যে আবারও সবার মনোযোগে নিয়ে আসার জন্য। সেই জায়গাটা কতদূর কাজ হবে, কতদূর আসলে আর্থিক সহায়তা এই রোহিঙ্গা সম্প্রদায়ের জন্য আসবে, নাকি পুরোটাই বাংলাদেশের ঘাড়ে এসে পড়বে, সেই জায়গাগুলো আসলে ভবিষ্যৎ বলে দেবে। বাংলাদেশ কিছু পদক্ষেপ নিচ্ছে, এবং অন্যান্য যে গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের বন্ধু রাষ্ট্রগুলো আছে বা সংস্থাগুলো আছে, ইউরোপীয় ইউনিয়নের মতো, তারাও কিন্তু বিভিন্ন ধরনের উদ্যোগের কথা বলছেন। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনার ছিল, সেখানে মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশে যিনি হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের আবাসিক প্রতিনিধি আছেন, তিনি বেশ কিছু কথা বলেছেন, এবং সেই জায়গায় তিনি এবারও উদ্বেগ জানিয়েছেন প্রত্যাবাসনের অগ্রগতি না হওয়ায়, এবং আবারও বরাবরের মতো উল্লেখ করেছেন যে যে কোনো উপায় রোহিঙ্গারা যদি মিয়ানমারে ফেরত যায়, সেটি অবশ্যই হতে হবে নিরাপদ এবং সম্মানজনক, এবং অবশ্যই স্বেচ্ছায়। আরেকটি কথা হচ্ছে, আমরা এই সেমিনারেই জানতে পেরেছি যে ডেনমার্ক 100 কোটি টাকা একটা সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। সংখ্যাটি হয়তো বা বড় মনে হতে পারে, কিন্তু রোহিঙ্গাদের সরকারের নানা উদ্যোগের কথা বলছিলেন, বাংলাদেশ আসলে কি ধরনের উদ্যোগ নিচ্ছে? আচ্ছা, বাংলাদেশ সরকারের কথা যদি বলি, তাহলে আমরা বেশ কয়েকদিন ধরে সরকারের বিভিন্ন পর্যায়ের যারা ঊর্ধ্বতন রয়েছেন তাদেরকে এই বিষয়ে কথা বলতে শুনেছি। তো এইটা নিয়ে আজকেও কিন্তু কথা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। আমরা গণমাধ্যম কর্মীরা মুখোমুখি হয়েছিলাম পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামাওয়াত ইসলামের, তিনি বেশ কিছু কথা বলেছেন। দর্শক, এই যে রোহিঙ্গা সংকট নিয়ে সরকারের উদ্যোগ সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামাওয়াত ইসলাম। আমি একটি রিপোর্ট তৈরি করেছি, আগে সেটি দেখে আসি। আওয়ামী লীগ সরকারের সময় বিরোধী মত দমনের অভিযোগের পর এবার বিএনপি সরকারের আমলেও মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলেছে হিউম্যান রাইটস ওয়াচ। গত 23 আগস্ট এক বিবৃতিতে আওয়ামী লীগ সংশ্লিষ্ট রাজনৈতিক নেতাকর্মীদের দীর্ঘদিন বিনা বিচারে আটক রাখার অভিযোগ তুলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় সংস্থাটি।
বা ভবিষ্যতে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ নিয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়দ ইসলাম বলেন, দলমত নির্বিশেষে সবার মানবাধিকার রক্ষা করাই সরকারের উদ্দেশ্য। মিয়ানমার বর্তমান সরকারের সাথে অফিসিয়ালি আনঅফিসিয়ালি আমাদের যোগাযোগ ডায়ালগ কিন্তু চলছে। এটা খুবই সংবেদনশীল একটা ব্যাপার এবং এই সমস্যাটা আমাদের পলিটিক্যালি সমাধান করার প্রয়োজন। জাতিসংঘ সহ অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে আরও বেশি আমরা যদি যুক্ত করতে পারি এবং এখন আমাদের একটা অ্যাডেড বেনিফিট বা একটা শক্তি হয়েছে যে এখন ইউএনজি প্রেসিডেন্ট আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, চীনের প্রেসিডেন্ট রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন। বিরোধী দল হোক, আওয়ামী লীগ হোক, যেই দলই হোক, অন্যায়ভাবে প্রতিহিংসা, রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেউ যেন অন্যায়ভাবে জেলে না থাকে, আটক না থাকে, সেইটা অবশ্যই বর্তমান সরকার নিশ্চিত করবে। ঢাকার মতে এবার পরিস্থিতি আগের চেয়ে ভিন্ন। জনগণের ভোটে নির্বাচিত সরকারের সঙ্গে মিয়ানমারের দর কষাকষিতে বাংলাদেশের মর্যাদা আগের চেয়ে বেশি বলেও জানান শ্যামা ওবায়দ। জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার জাফর, যেটি আসলে এই প্রতিবেদনটিতে যেটি দেখছিলাম সেটি হচ্ছে যে ওনারা বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। আমরা রোহিঙ্গা ইস্যুতে ছিলাম, তো সেই জায়গায় শুধুমাত্র পদক্ষেপগুলো আসলে কত খানিকটা কার্যকর হবে সেটা সময় বলে দেবে, কিন্তু মোটা দাগে আজকে যে কথাগুলো উনি বললেন এই রোহিঙ্গার 9 বছর পূর্তিতে, সেটি আপনাকে একটু দেখাই। সেটা হচ্ছে নেপিদোর সঙ্গে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক যোগাযোগ অব্যাহত রয়েছে ঢাকার। এই যোগাযোগটা বলতে আসলে তিনি বোঝাতে চেয়েছেন নেপিদো এবং মিয়ানমারের যে রাখাইনের যে আরাকান আর্মি, এখন যারা আসলে রাখাইনকে পরিচালনা করছেন, আসলে সেই জায়গায় দুই পর্যায়ে আসলে যোগাযোগটা বাংলাদেশ করার চেষ্টা করছে এবং সেই জায়গায় বেশ কিছু কমিটিও তৈরি প্রতিহয়েছে এবং সরকার কিন্তু 90 দিনের একটি রিপোর্ট প্রতিবেদন তৈরি করছে। তো সবকিছু মিলে নতুন সরকার আসার পরে এক ধরনের উদ্যোগ দেখা যাচ্ছে। সেই উদ্যোগের অংশ হিসেবে তারা যেটি বারবার গুরুত্ব দিয়ে বলার চেষ্টা করছে সরকার, যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যে প্রতিশ্রুতিটা আসলে তারেক রহমানকে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের সময়, সেটাকে তারা খুব গুরুত্ব সহকারে দেখছে এবং যদি সম্ভব হয় যে অর্থনৈতিক করিডোর এটা যদি বাংলাদেশের জন্য সুবিধাজনক হয়, তাহলে সেই জায়গা থেকে রোহিঙ্গা প্রত্যাবর্ষণের এক ধরনের আশা কিন্তু সরকার করছে। এছাড়া আছে হচ্ছে এই কথাটা বর্তমান সরকারের বিভিন্ন পর্যায়ের থেকে আমরা শুনছি, সেটা হচ্ছে যে যেহেতু এটা বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের পরে যে সরকারটি এসেছে, সেই সরকারটি জনগণ সমর্থিত, সেহেতু দর কষাকষির জায়গায় তারা ভালো অবস্থানে থাকবে। এটা আসলে সরকারের এক ধরনের মন্তব্য যে তারা মনে করছে যে এই দর কষাকষিতে তারা এগিয়ে থাকবে। তো মোটা দাগে আসলে রোহিঙ্গা প্রত্যাবাসনের যে জায়গা, সেই জায়গাটায় খুব আশার আলো নেই, কিন্তু বেশ কিছু ভিন্নধর্মী পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি। জি, ধন্যবাদ সাথীলা আপনাকে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সাথীলা শারমিন, জানাচ্ছিলেন রোহিঙ্গা যে আমাদের দেশে প্রবেশ করে তার 9 বছর পূর্তিতে যে সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনা হয়েছে এবং বিভিন্ন অনুষ্ঠান হয়েছে সে বিষয়ে বিস্তারিত।